নিজের থেকে 10 বছরের ছোট নিজের বোনকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না জাঙ্কুক? বাবার কড়া কণ্ঠের প্রশ্নে আরামের সোফায় গায়ে এলিয়ে বসলো জাঙ্কুক। দুহাত দুদিকে বাড়িয়ে বাবার দিকে তাকিয়ে সে বলল, আর কতবার এক কথা বলতে হবে বাবা? জাঙ্কুকের থেকেও তীব্রভাবে চেঁচিয়ে উঠলেন কিম নামজুন। রাগী কণ্ঠে তিনি বলে উঠলেন, যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি জাঙ্কুক, তুমি মনে হয় ভুলে যাচ্ছ বাবা। শি ইজ নট মাই রিয়েল সিস্টার, শি ইজ মাই স্টেপ সিস্টার। কপাল চেপে সোফায় বসে পড়লেন কিম নামজুন। নিজের ছেলে এমন বেপরোয়া দেখে রাগে শরীর পুড়ে যাচ্ছে ওনার। মাথার রগগুলো যন্ত্রণাতে ফেটে যাওয়ার দশা। কি করবেন তাও বুঝে উঠতে পারছেন না তিনি। পাশেই জিন 8 বছরের মেয়েকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। 8 বছরের তে বোকা বোকা চোখে কিম নামজুন আর জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এখানে কি হচ্ছে কিছুই তার মাথায় আসছে না। তার মধ্যেই জাঙ্কুক আদরি গলায় হাত নেড়ে তেকে নিজের কাছে ডাকলো। কিন্তু বাদ সাধলেন জিন। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি কোথাও যাবে না তে। কিন্তু ভাইও তো আমাকে ডাকছে আম্মু। মেয়ের মুখ চেপে ধরলেন জিন। জাঙ্কুক জিনের কথায় বেশ পাত্তা না দিয়ে আবারও ডাকলো তেকে, লিটল প্রিন্সেস কাম হিয়ার। মায়ের হাত ছাড়িয়ে তে ছুটলো জাঙ্কুকের কাছে। তে আসতেই জাঙ্কুক দাঁড়িয়ে পড়লো, হাত বাড়িয়ে কোলে তুলে নিল বাচ্চাটিকে। এই দৃশ্য দেখে তেতে উঠলেন কিম নামজুন। তড়িৎ গতিতে এগিয়ে এসে জাঙ্কুকের কোল থেকে ছিনিয়ে নিল তেকে। পর মুহূর্তে গমগমে কণ্ঠে তিনি জবাব দিলেন, তুমি ওকে আর ছুবে না। এই খেলনা বিয়ের কাগজ সব আমি ছিঁড়ে ফেলবো। তেকে কোল থেকে নামিয়ে সেন্টার টেবিল থেকে জাঙ্কুক আর তের বিয়ের কাবিননামা হাতে নিয়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেললেন কিম নামজুন। জাঙ্কুক শান্ত চোখে কাগজ ছিঁড়তে দিল বাবাকে। ওনার ছেঁড়া শেষ হতেই শুধালো, এমন আরো 10টা কাবিননামার কপি আমার কাছে আছে বাবা। তুমি যে এটাকে নষ্ট করে ফেলবে তা আমি আগে থেকেই জানতাম। চুপ করো বেয়াদব ছেলে, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। তোমার ছোট চাচুর কাছে তোমাকে পাঠানো, তার আগে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি আমি। সোফা থেকে নিজের ফোনটি তুলে নিলেন কিম নামজুন। ডায়াল লিস্ট ঘেটে কেউ একজনকে কল দিলেন তিনি, কিন্তু অপর পাশের ব্যক্তি কলটি রিসিভ করলো না। বিরক্তে কপাল কুঁচকে নিলেন কিম নামজুন। প্রয়োজনের সময় কোনো কিছুই সঠিকভাবে পাওয়া যায় না, যেমন এখন ওনার পারিবারিক উকিল মিস্টার খান ফোন তুলছেন না। বাবার এহেন ব্যস্ততা দেখে ফের শুধালো জাঙ্কুক, তুমি যদি ভেবে থাকো আমি তেকে ছেড়ে দেব তাহলে তুমি ভুল বাবা। এই দেহ প্রাণ থাকতে আমি অন্তত সুস্থ মস্তিষ্কে তেকে ছাড়ছি না। জাঙ্কুক এহেন ধমকে জিন মুখ খুললেন। কড়াসুরে তিনি বললেন, তোমার লজ্জা হওয়া উচিত জাঙ্কুক। আমি তোমার মা হই আর তে তোমার বোন। নট নট আপনি কেবলই আমার বাবার বিবাহিত স্ত্রী, আমার মাটা নন। আর সেই অনুযায়ী তেও আমার কোনো বোনটোন নয়। অপমানে থমথমে মুখে চুপসে গেলেন জিন। এই বেদব ঘাটতারা ছেলের সাথে কথা বলাটাই ওনার ভুল। শুধুমাত্র নিজের ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ জড়িয়ে আছে বলে তিনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন, না হলে আধা ঘন্টা আগেই নিজের ঘরে চলে যেতেন। মেয়েটাকে এই ছেলের সাথে একা ছাড়াটাই ওনার ভুল ছিল, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন জিন। তুমি কি চাইছো জাঙ্কুক, সরাসরি বলবে তেকে? জাঙ্কুকের সহজ সরল স্বীকারোক্তি দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন কিম নামজুন। কঠিন কণ্ঠে বলে উঠেন, সম্ভব না। কেন? কেন সম্ভব না? কারণ ও তোমার ছোট বোন হয়। আমি মানলে তো। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। নিজের রুমে মাথা নিচু করে বসে আছে জিয়ন জাঙ্কুক। তার হাত চুইয়ে ফোটায় ফোটায় লাল তরল মেঝেতে গড়িয়ে পড়ছে। সেদিকে কোনো হুঁশ নেই জাঙ্কুকের। চোখে মুখে নেই ব্যথার ছিটে ফোটার চিহ্ন। রোবটের মতো অনুভূতি শূন্য চোখে সামনের দিকে তাকিয়ে আছে সে। অস্পষ্ট কণ্ঠে মুখে শুধু একটা কথাই জপছে জাঙ্কুক, সে আমার, আমার মানে আমারই। শি ইজ মাই আনহেলদি অবসেশন। ছাড়বো না আমি ওকে। জাঙ্কুকের সামনে পড়ে আছে কাচের ভাঙা অংশ। মিনিট দুয়েক আগে ঘরে ফিরেছে রাগের বশে। সেন্টার টেবিলে ঘুষে মেরেছিল সে, যার ফলে ঝরঝর করে গুড়িয়ে গেল টেবিলটা। কাচের ভাঙা অংশগুলো গেঁথে গিয়েছিল জাঙ্কুকের শক্তপোক্ত হাতে। মুহূর্তেই ডান হাতের নিম্নভাগ সম্পূর্ণটাই কেটে গেছে। ভয় ভয় ছোট্টতে ধীর পায়ে এগিয়ে এসে উকি দিল জাঙ্কুকের ঘরে। মেয়েটা ছুকতেই তার ফ্রকের লম্বা গোলাপি অংশটা মেঝেতে ছড়িয়ে পড়ল। মেঝের দিকে তাকিয়ে থাকা জাঙ্কুক পাশে তাকাতেই দেখতে পেল তের জামার অংশটা। ছেলেটা ঘাড় বাঁকিয়ে
সরিয়ে নিল পিঠের পিছনে। ছোট্ট বাচ্চাটা রক্ত দেখে ঘাবড়ে যেতে পারে বলে নিজেকে যথেষ্ট শান্ত রেখে ডেকে ডাকলো জাঙ্কুক, প্রিন্সেস কাম হিয়ার, কাছে এসো। দরজার আড়ালে সরে গেল তে। মলিন কণ্ঠে সে বলল, যাবো না, আম্মু তোমার কাছে যেতে নিষেধ করেছে। পিঠের পিছনের হাতটা মুষ্টিবদ্ধ করে নিল জাঙ্কুক। সঙ্গে সঙ্গে রক্তের স্রোত বাড়ল। সাদা শার্টে পিঠের সম্পূর্ণ অংশটা ভেসে গেল রক্তে। বাচ্চাটার ব্রেন ওয়াশ করছে। ভালোই। বাঁকা হাসলো জাঙ্কুক, কিচ্ছু করবো না, আসো। ছোট্ট ছোট্ট কদমে জাঙ্কুকের রুমে ঢুকলো তে। জাঙ্কুকের পাশে এসে বসলো বাচ্চাটা। ছোট্ট ছোট্ট চোখে পরক করলো মেঝেতে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো। পরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে ভয়ার্থক কণ্ঠে সে শুধালো, তোমাকে আমার ভয় লাগে। গম্ভীর মুখশ্রীখানা শীতল করার ব্যর্থ চেষ্টা করলো জাঙ্কুক। কিঞ্চিত ঠোঁট এলিয়ে সে বলল, কেন? তুমি কথায় কথায় রাগ করো, সব ভেঙে ফেলো। জাঙ্কুক বিস্তর হাসলো। তের ছোট্ট হাত দুটো নিজের বাম হাতে পুরে শব্দ করে চুমু খেলো তাতে। একইভাবে দ্বিতীয় চুমুটা খেলো তের কপালে। আদরে কণ্ঠে শুধালো তাকে, আমি আর তোমার ভয়ের কারণ হব না লিটল গার্ল। অনেক দূরে চলে যাব তোমার থেকে। তখনই ফিরবো যখন তুমি আমাকে আর ভয় পাবে না। জাঙ্কুকের কথায় কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো তে, কোথায় যাবে তুমি? জানি না, আমি চলে গেলে তুমি কি আমায় ভুলে যাবে লিটল প্রিন্সেস? দুপাশে মাথা নাড়লো তে, যার উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও, তার জানা নেই। মসৃণ বিছানা ছেড়ে ধরফড়িয়ে উঠে বসলো জাঙ্কুক। রুম জুড়ে শীতাতপ নিয়ন্ত্রিত থাকা সত্ত্বেও ঘামছে তার পুরো শরীর। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে তের উল্টো দিকে ফিরে চিৎকার করে বলে উঠলো, তুমি আমাকে ভুলতে পারবে না লিটল প্রিন্সেস, আমি ভুলতে দেব না। তোমার একমাত্র ভবিষ্যৎ এবং ভবিতব্য এই জীবন জাঙ্কুক। ইউ আর মাই অবসেশন, নট মাই লাভ। মানুষ ভালোবাসা ভুলতে পারে কিন্তু আসক্তি নয়। আলাস্কার বরফে ঢাকা এক বিশাল প্যালেস। বাইরে থেকে দেখতে যতটা ভিতরে ততটাই আধুনিকের ছোঁয়া। তবে প্যালেসে প্রবেশ করলে মনে হবে যেন অন্ধকার গুহার ভিতরে প্রবেশ করেছে। কারণ ফার্নিচার থেকে দেয়ালের রংটা অবধি কালো, প্রতিটা জিনিসে কালো রঙের ছোঁয়া। ঘুম থেকে উঠে কাবার্ড থেকে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো জাঙ্কুক। 1 ঘন্টার মতো সময় লাগিয়ে শাওয়ার নিল সে। টাওয়ালটা কোমরে পেঁচিয়ে রুমের মাঝ বরাবর দাঁড় করিয়ে রাখা আয়নাটার সামনে দাঁড়ালো জাঙ্কুক। আয়নার প্রতিচ্ছবিতে ভেসে উঠলো চোখ ধাঁধানো এক সৌন্দর্যের অধিকারী পুরুষ অবয়ব, যার বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে সৌন্দর্যে আগুন উপচে পড়ছে। ক্লিন শেভে মুখটা চাঁদের ন্যায়, গলার এক পাশে বাদামি একটি তিল, কপাল জুড়ে একরাশ চুল। 2 হাত দিয়ে চুলগুলো ঝেড়ে নিল জাঙ্কুক। পূর্ণ দৃষ্টিতে নিজের দিকে একবার তাকিয়ে বাঁকা হাসলো। ফিচেল কণ্ঠে শুধালো সে, 12 বছর, 12 years 4383 days। অনেক সময় দিলাম তোমাকে লিটল প্রিন্সেস, এবার তোমাকে কেড়ে নেওয়ার পালা। সহজভাবে ধরা দিলে তোমার নিজের জন্যই ভালো, কিন্তু 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 নিজের কথায় ঘর কাঁপিয়ে নিজেই হাসলো জাঙ্কুক। কিন্তু বিপরীতে পথটাও সে শিখে রেখেছে। এতদিনে এত শিক্ষা আর ট্রেনিং সব তার জন্যই তো নেয়া। কথা শেষে কাবার্ড থেকে কালো ফর্মাল স্যুটটা নিয়ে তৈরি হয়ে নিল জাঙ্কুক। বিকেলে জুনোতে একটি আর্ট এক্সিবিশন আছে, সেখানে জাঙ্কুকের কিছু আর্ট নিলামে তোলা হবে। দুপুরের মধ্যেই সেখানে পৌঁছাতে হবে তাকে। দুপুর গড়িয়ে এসেছে, বেলা 3টা বাজে। ঢাকা শহরের জ্যাম কাটিয়ে ক্লান্ত শরীরে মাথা ঝুঁকিয়ে রাস্তা পার হয়ে হেঁটে যাচ্ছে এক বালিকা। ক্লান্তিতে তার সমস্ত শরীর নুয়ে এসেছে। কাঁধের ব্যাগটা চেপে ধরে ধীর পায়ে এগিয়ে আসা মেয়েটা হঠাৎ ধাক্কা লাগলো কারো সাথে। পড়তে পড়তেও বেঁচে গেল সে। তবে আলগোছে ধরে রাখা ব্যাগটি পড়ে গেল পিচঢালা রাস্তায়। বিরক্তিতে চোখ তুলে সামনে তাকালো তে। কাঁধে অফিসে ব্যাগ ঝুলানো কাচুমাচু মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে। কথা না বাড়িয়ে ঝুঁকে তের ব্যাগটা তুলে নিল। তড়িৎ বেগে ছেলেটি বলল, আমি তুলে দিচ্ছি, দাঁড়ান। প্রয়োজন নেই। নিরেট মুখে উত্তর দিয়ে আবার পা টেনে হাঁটা ধরল তে। ছেলেটাও ছাড়ার পাত্র নয়, সে তের পিছনে হাঁটা দিল। তের কাছে নিজের অস্বস্তি জানান দিয়ে গদগদ কণ্ঠে বলল, মিট মাইসেলফ, আই এম ইউনো, সান অফ সুবিন। বিরক্তিতে
তেতো হয়ে গেল তের মুখ। এমন ছেঁচড়া ছেলে পেলে তার একদমই পছন্দ না। একে তো ধাক্কা দিয়ে ব্যাগ ফেলে দিয়েছে, এখন আবার পরিচয় দিতে যাচ্ছে। হাঁটার গতি বাড়ালোতে এক প্রকার দৌড়ে সে রিকশা উঠে পড়ল। ইউনো হতাশ চোখে চেয়ে রইল তের প্রস্থানের দিকে। মেয়েটার আত্মসম্মান বোধ একটু বেশি, ভালোই লেগেছে তার। কিচেনে চা বানাচ্ছে জিন। বাগানে কিম নামজুন বসে আছে। একটু আগে জিনের কাছে চা চেয়েছে। চা কাপে ঢালতেই কিচেনে ঢুকলোতে মায়ের পাশে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো জিনকে। মেয়েকে জড়িয়ে ধরতে দেখে আহ্লাদি কণ্ঠে জিন শুধালেন, তোকে চা দিব আম্মু? মায়ের জিজ্ঞাসা প্রশ্নে খানিক নীরবতা নির্বিঘ্নে তে শুধালো, না। জানো আম্মু, কিছু বলবি তে? ব্যস্ত হাতে কাজের ফাঁকে জিন বললে, দাঁড়া, তোর বাবাকে চাটা দিয়ে আসি, পরে এসে তোর কথা শুনছি। উদাসী দৃষ্টিতে সামনের পুকুরের দিকে তাকালোতে পাশাপাশি দুটো রাজাহাঁস পুকুর জুড়ে সাঁতার কাটছে। কিচেন থেকে বেরিয়ে তে বারান্দায় গেল। বারান্দায় দাঁড়াতে মিষ্টি বাতাস উড়িয়ে দিল তার খোলা চুলগুলো। দোতলার এই জায়গাটায় দাঁড়ালে সামনের বাগানটা স্পষ্ট দেখা যায়। জীবন বাড়ি দোতলা বিশিষ্ট। নিচতলায় লিভিং রুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং সহ গেস্ট রুম, আর উপরতলার পূর্ব দিকটায় কিম নামজুন আর জিনের ঘর। তারপরে লম্বাটে একটু বারান্দার মতো জায়গা, তার পাশেই রান্নাঘর। পরের ঘরটা তের, একেবারে শেষের কর্নারের ঘরটা জাঙ্কুকের, যা আজ 12 বছর ধরে ফাঁকা পড়েই আছে। মাঝে সাঝে খালা ঘরটা সাজিয়ে গুছিয়ে ধুলো ঝেড়ে আবার দরজা লাগিয়ে রাখে। তে যায় না ওই ঘরে, তার যাওয়া বারণ। একবার জিনের চোখ ফাঁকি দিয়ে রুমটা প্রবেশ করাতে তিনি তের সাথে পাক্কা 3 দিন কথা বলেনি। সেই থেকে তের শিক্ষা হয়েছে, ওই রুমের দৌড়ার সে মারায়নি, কিন্তু রুমটা কেন জানি তাকে টানে। রুমের সামনে গেলেই বুকটা মোচড় দিয়ে ওঠে। ভাবনা ছেড়ে নীল আকাশে চোখ রাখলো সে। আকাশটা মেঘশূন্য হলেও মনটা খারাপের বিষণ্ণতায় ঢেকে আছে তে। শরীরটা কিঞ্চিত খারাপ। আজকাল হঠাৎ হঠাৎ কাউকে স্বপ্নে দেখে, শেষ রাতে তার ঘুম ভেঙে যায়। মানুষটার মুখটা ঝাপসা, তারপর পুরো রাত আর ঘুম আসে না। মনে হয় যেন কেউ তাকে ডাকছে। যেদিন স্বপ্নটা দেখে সারাদিন ঘোরের মতো কাজ করে। মনে হয় লোকটার সাথে তার জন্ম জন্মান্তরের পরিচয়। চারিপাশে শত পরিচিত অপরিচিত লোকের সাথে মিলাতে চায় সেই আবছা আলো লোকটার সাথে, কিন্তু কারো সাথে মেলে না। সে যেন এই গোটা পৃথিবীতে একজনই। দিন হাতের কাজ ছেড়ে মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আঁচলে হাতটা মুছতে মুছতে ডাক দিলেন তেকে, কি বলছিলি তখন? এবার বল। মায়ের কথায় ধ্যান ভাঙিতে ভেবেছিল দুঃস্বপ্নের কথাটি মাকে বলবে, কিন্তু এখন ভাবলো না, মাকে বলা ঠিক হবে না। বললে শুধু শুধুই দুশ্চিন্তা করবে। দেখি আর কিছুদিন যাক। মাকে বললে অনর্থ বাবার মনেও টেনশন দেওয়া হবে। তাই মুখে একটি কৃত্রিম হাসি ঝুলিয়ে জিনকে বলল, এমনি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তাই ডেকেছিলাম, থাকো না কিছু সময় পাশে। তারপরে মা মেয়ে দুজনেই নীরবে আকাশের পানে চেয়ে কিছুটা সময় কাটালো। জুনুর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের গোপন কক্ষে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে জ্যাকসন। পুরো শরীর জুড়ে শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন। নরকীয় মৃত্যুর যন্ত্রণার সব পদ্ধতি ব্যবহার করা শেষ তার উপরে। একটু আগে কিছু কালো পোশাকধারী গার্ড এসে চিকেন মেরিনেট করার মতো তার শরীরে লবণ ও মরিচ মাখিয়ে গেছে। বিভৎস আর্তনাদে উন্মাদের ন্যায় চিৎকার করেছিল জ্যাকসন, কিন্তু চিৎকারের শব্দগুলো গলায় জড়িয়ে গার্ডদের কান অব্দি এসে পৌঁছায়নি। তারা প্রফেশনাল হাতে কাজ সেরে বেরিয়ে গিয়েছিল ঘরটা থেকে। না জেনে করে ফেলা ভুলটার জন্যই এত আয়োজন করে শাস্তি দেওয়া হচ্ছে জ্যাকসনকে। তার একমাত্র দোষ হলো জাংকুকের পেছনে গোয়েন্দা হিসেবে নিয়োজিত ছিল তার শত্রুপক্ষ হয়। সুইজারল্যান্ড থেকে বেশ কিছুদিন আগে জ্যাকসন নিউ ইয়র্কে এসেছিল। সপ্তাহখানেক হয়েছে জ্যাকসন আমেরিকায় আসা। এসেছে বললে ভুল হবে, তাকে হায়ার করে আনা হয়েছিল। সুইজারল্যান্ডের একটি গোয়েন্দা সংস্থায় আছে জ্যাকসন, শ্যাডো ইন্টেল ব্যুরো। সবে কয়েক মাস হয়েছে তার সংস্থা। খ্যাতি নাম যশ তেমন নেই বললেই চলে। যার দরুন এত বড় পেন্টারের বিরুদ্ধে প্রমাণ খোঁজার অফার আসায় লোভ সামলাতে না পেরে আমেরিকায় পাড়ি জমিয়েছিল সে। অন্ধকার ঘরে হঠাৎ কারো দানবীয় পদশব্দে চমকে উঠল জ্যাকসন। চারদিকে হন্তদন্ত হয়ে চোখ বুলাতেই দরজার পাশে দেখতে পেল বিশাল দানবীয় এক ছায়া। তার বুঝতে বাকি রইল না যে তার মৃত্যু খুব সন্নিকটে। তার মৃত্যুর পর তার পরিবার জানবে কিনা বা ডেড বডিটা দেখবে কিনা সন্দেহ। এই এক সপ্তাহে তা ভালোই বোঝা হয়েছে।
জ্যাকসনের সাদেকেই বড় বড় রাঘব বোয়াল থাকতে তার মতো চুনিপুটিকে হায়ার করেছে জিওন জাংকুকের বিপরীত পক্ষের দল। নিউ ইয়র্কের সব চষা জিওন জাংকুকের, যে কেউ তার বিরুদ্ধে দাঁড়ালে খবর পেয়ে যাবে সেকেন্ডের মধ্যে। তাই তো শুধু সুইজারল্যান্ড থেকে এই বলদকে ধরে এনেছে তারা। যদি মারে তো ভালো, না মারতে পারলে তার জীবন যাবে। এতে তো বিপরীত দলের কোনো কিছুই হবে না। পদশব্দের মালিক এসে থামলো জ্যাকসনের থেকে ঠিক গুনে গুনে 1 হাত দূরত্ব। লম্বা চওড়া গড়নের মানবদেহকে দেখে গা হিম হয়ে আসলো জ্যাকসনের। এসি ঘরেও ধরফর করে ঘামছে সে। চুলের ফাঁক গলিয়ে সেই ঘাম কপালে পৌঁছেছে। হাত পা বাঁধা থাকা সত্ত্বেও ছটফট করতে লাগলো জ্যাকসন। তার অঙ্গভঙ্গি যেন এই জানাত দিচ্ছে যে ক্ষমা করে দাও, এমন ভুল আর জীবনেও হবে না। বাদামি চোখের অধিকারী সেই মানব ইশারার গার্ডদের জ্যাকসনের মুখ খুলে দিতে বললেন। দীর্ঘক্ষণ পর ছাড়া পেয়ে প্রাণ ভরে দম নিল জ্যাকসন। কাতর কণ্ঠে ঝরঝরে ইংলিশে গুটি কয়েক শব্দে আর্জি জানালো সেই ছায়া মানবকে, ছেড়ে দাও প্লিজ, আমার প্রাণ ভিক্ষা দাও জাঙ্কু। জ্যাকসনের কথায় সমস্ত ঘর কাঁপিয়ে হেসে উঠল সেই মানব। হালকা আলোর আধারে ঘেরা ঘরটায় হাসির শব্দে ভয়ঙ্কর ভুতুড়ে শোনালো। ডান হাতের তর্জনী আর বৃদ্ধ আঙুলের সাহায্যে কপালের মাঝখান বরাবর ঘর্ষণ করলো জাঙ্কুক। মুহূর্তে গম্ভীর স্বরে সুদর, চিয়ন জাঙ্কুকের ডিকশনারিতে ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই। যে আমার সামনে অথবা পিছনে লাগবে তাদেরকে আমি বড্ড ভালোবেসে আমার নিজের কাছেই রেখে দিই। কথা শেষ করে অন্ধকার হাতে বডিগার্ড থেকে নিজের রিভলভারটা হাতে নিল জাঙ্কুক। রিভলভারটা লোড করা আছে আগে থেকে, তারপরও আরেকবার দেখে নিল তা। পরক্ষণে এক গগন বিদারী চিৎকারে কেঁপে উঠল সেই কক্ষ। সাউন্ডপ্রুফ থাকায় সেই চিৎকার রুমের দেওয়াল ভেদ করে বাইরে যেতে পারেনি। জ্যাকসনের কপালের মাঝ বরাবর গুলিটা করেছে জাঙ্কুক। ফিনকি দিয়ে রক্ত ঝরছে। তর্পে তর্পে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে। রক্ত ছিটকে এলো জাঙ্কুকের সাদা শার্টে। বিরক্তের সহিত সে সরে গেল। জানোয়ারের রক্ত তার হাতে পড়েছে, অসহ্যকর। জাঙ্কুক হাত বাড়াতেই একটি গার্ড তাওয়াল বাড়িয়ে দিল। তাওয়াল দ্বারা শরীর থেকে যতটা সম্ভব রক্ত পুছে নিল জাঙ্কুক। বিকেল পড়ে এসেছে। ক্লান্ত শরীরে সবে ভার্সিটি থেকে ফিরেছে তে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে পা রাখতে কারো হাসির শব্দে দাঁড়িয়ে পড়ল সে। এই সময় বাড়িতে গেস্ট এসেছে, কিন্তু তে জানা মতে কেউ তো আসার কথা ছিল না। তে 2 পা এগিয়ে এসে উকি দিল ড্রয়িং রুমে। কালকের ছেলেটা বসে আছে, সামনে কিম নামজুন, তার পাশে মধ্যবয়স্ক 2 জন নরনারী। গতকালকের ঘটনাটা মনে পড়তে তেতে উঠল তে। কাদের ব্যাগটা মেঝেতে ছুঁড়ে লোকগুলোর সামনে গিয়ে চেঁচিয়ে উঠল সে, কি সমস্যা আপনার? কালকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ব্যাগ ফেলে দিয়েছেন, এখন আবার বাড়িতে এসে দাঁত কেলিয়ে চা খাচ্ছেন। তের চিৎকারে ভদ্রলোক আর ভদ্র মহিলা দুজনেই দাঁড়িয়ে পড়লেন। মেয়ের এমন ব্যবহারে থতমত খেলো কিম নামজুন। তিনি উঠে এসে তের মাথায় হাত বুলিয়ে বলেন, কি হয়েছে আম্মু, এমন আচরণ করছো কেন? বাবা, এই লোকটা কালকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ব্যাগ ফেলে দিয়েছিল, আর একটু হলেই আমি পড়ে যেতাম। তের অভিযোগে ইউনো উঠে এলো। কাচুমাচু মুখে শুধালো সে, কালকের ঘটনাটা ভুলকর্মেই ঘটেছিল, এর মধ্যে আমার কোনো হাত ছিল না। যাই হোক, তার জন্য আমি সরি। আপনার সরি আপনার পকেটে রাখুন। তের চিৎকার চেঁচামেচিতে কিচেন থেকে ছুটে আসলেন জিন। কুটুমের সাথে তের এমন বাজে ব্যবহার দেখে রাগে মাথা গরম হয়ে গেল ওনার। মেয়ের হাত টেনে ধরবেন ভেবে হাত বাড়ালেন তিনি। তার আগে ইউনোর মা উঠে এলেন। আলতো হাতে তের হাত ধরে অমায়িক হাসি দিলেন তিনি। তেকে নিজের কাছে টেনে পাশে বসালেন ভদ্রমহিলা। কোমল কণ্ঠে বললেন তিনি, আমার ছেলের ব্যবহারের জন্য আমি দুঃখিত মা, আগে বসো, একটু পানি পান করো। নরম চোখে ভদ্রমহিলার দিকে তাকালো তে। ওনার কথা প্রতি উত্তরে কি দেবে ভেবে পেল না সে। এত কোমল কণ্ঠের আর্জির বিপরীতে কি বলা যায়? আমি দুঃখিত আন্টি, এমন বাজে ব্যবহার করা আমার উচিত হয়নি। আসলে তেকে নিজের দিকে টেনে নিলেন ন্যান্সি। হাসি হাসি মুখে বললেন, আমি কিচ্ছু মনে করিনি মেয়ে, শান্ত হও। জি জি। মায়ের আর তের এমন মিষ্টি কথোপকথনগুলো সামনের সোফায় বসা ইউনো গভীর চোখে চেয়ে দেখলো। মেয়েটা এত কোমল কণ্ঠেও কথা বলতে পারে। উফ! ইউনো কানে কানে কেউ যেন বলে গেল, ইউনো তুই শেষ। ইউনোকে ঘায়েল করার জন্য আল্লাহ মেয়েকে তৈরি করেছে। ন্যান্সি কিম নামজনের দিকে তাকিয়ে মার্জিত ভঙ্গিতে বললেন, ভাই সাহেব,
এই মিষ্টি মেয়েটাকে আমার চাই, বড্ড যত্ন করে সাজিয়ে রাখবো আমার শোকেজে। এমন একটা পুতুল বহুদিন ধরে খুঁজছিলাম আমার ইউনোর জন্য। দেবেন এই মেয়েটাকে, তাহলে আমার চাঁদের পাশে আর একটা চাঁদ উঠবে। আচমকা চোখ তুলে ন্যান্সির দিকে তাকালো সবাই। তে অবাক হয়ে ভাবলো, এত দরদ মিশিয়ে কথা বলে কেন মহিলাটা? তার মুখোমুখি বসা ইউনোর দিকে চাইলো তে, যে কিনা তার দিকেই তাকিয়েছে। লোকটার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা। তের মাথায় আসলো না ইউনোর এই বেশের কারণ। গতকালও তো ফর্মাল লুকে ঘুরছিল, সাথে গলা উঁচি ঝামেলাও করছিল। তাহলে আজ এমন বিড়াল সেজে বসে আছে কেন? কিম নামজুন উত্তর দেওয়ার আগে জিন এগিয়ে এলেন, মিষ্টি সুরে বললেন, আমাদেরও ইয়োনোকে ভালো লেগেছে আপা। সত্যি বলতে এমন সুপাত্র কেউই হাতছাড়া করবে না। অর্ধাঙ্গীর সাথে তাল মিলিয়ে কিম নামজুনও বলে উঠলেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। না ভাই সাহেব, আরেকটা সমস্যা আছে। ন্যান্সির কথায় জিনের মুখ অন্ধকার হয়ে এলো। আবার কি সমস্যা হলো? কি সমস্যা আপা? তে, তুমি রাজি? কেমন লাগলো আমার ইয়োনোকে? তে আর চোখে আরেকবার তাকালো ইয়োনোর দিকে। বুকের ভিতর কেমন ছ্যাদ করে উঠলো বিয়ে নামক প্রসঙ্গটা শুনে। কেমন যেন পিছুটান কাজ করছে। কে যেন তার হৃদয় জুড়ে দখল করে আছে। কিন্তু এই সবে কি তার কল্পনা? বাস্তবের সাথে কি আদৌ তার মিল আছে? কি বলবে সবাইকে যে সে অন্য কাউকে চায়? কিন্তু সেই অন্য কেউটা কে তা তো তে নিজেও জানে না। মুখ নিচু করে বলল, আব্বু আম্মু জানে। আমাদের কোনো আপত্তি নেই আপা, আপনারা অনুমতি দিলে তেকে একজোড়া বালা পরাতাম আমি। মাথা নাড়িয়ে হ্যাঁ জানালেন সবাই। নেন্সি ব্যাগ থেকে সোনার মোটা বালা জোড়া বের করে তের চিকন হাতে পরিয়ে দিয়ে চুমু খেলেন তার কপালে। তৃপ্তির হাসি হাসলো সকলে। দিন যেন এতে একটু বেশি খুশি। মেয়েটার জীবনে কালো অধ্যায় শেষ করে হয়তোবা উজ্জ্বল কোনো সীমানায় পাড়ি দিতে যাচ্ছে। তার মেয়েটা ভালো থাকলে সেও ভালো থাকবে। অতীতের কোনো কালো অন্ধকার তার মেয়ের জীবনকে বিভীষিকাময় করার আগে সে মা হয়ে এই বিয়ে দিয়ে মেয়েকে আলোর পথে ধাবিত করবে। নিজের রুমে খাটের উপরে মনমরা হয়ে বসে আছে তে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার পর থেকে তার বুকের ভিতর কেমন যেন পোড়াচ্ছে। মনে হচ্ছে হৃদয়টাকেও দুমড়ে মুচড়ে ফেলছে। কেন এমন হচ্ছে? কার জন্য হৃদয়টা পড়ছে? বারবার কানের কাছে কেউ বলে যাচ্ছে, তে তুই অন্য কেউ আমানত, এভাবে নিজেকে বিলীন করে দিস না। কিন্তু সে কার আমানত এটাই তো বুঝে পাচ্ছে না। ভীষণ অস্থির লাগছে তার। গলা থেকে ওড়নাটা নামাতেই গলার চেনে হাত আটকালো। পেন্ডেন্ট সহ এই চেনটি তার 18তম বার্থডেতে কলেজে কেউ পার্সেল হিসেবে পাঠিয়েছিল। চেনটির পেন্ডেন্টে পাথরটি অনেক সুন্দর, তেকে বিমোহিত করে, একটি নেশার মতো কাজ করে। সেদিন থেকেই তে গলায় পড়ে আছে, আজ পর্যন্ত পড়ে আছে, কখনো খোলেনি। মনে হয় যেন চেনটির সাথে কোনো নেশাদ্রব্য মিশিয়ে তাকে কেমন যেন টানে। আশ্চর্যের ব্যাপার হলো, এই চেনটি পরার 6 মাস পর থেকে তে ফিল করে সেই ছায়া মানবের ব্যাপারে, সেই অজানা ভালোবাসার ব্যাপারে। তে মনে মনে ভাবে, এই পেন্ডেন্ট আর চেনটি কি তার সেই অজানা মানবী তাকে দিয়েছে? সে যদি বাস্তবেই থেকে থাকে তাহলে কেন এই 2 বছরে তার সামনে আসছে না? তে ভেবে পায় না। 7-5 ভাবার মাঝে ঘুমের দেশে পাড়ি জমাইতে সকালে মিষ্টি রোদের আলোয় তের ঘুম ভাঙতেই অক্ষিপটে ভেসে উঠল ঝাপসা এক যুবকের ছবি। চাঁদ বদন তাহার মুখখানা। চোখ বন্ধ করে যাকে সুপুরুষ বলা যায়। মুহূর্তেই চোখ মেলে তাকালো তে। নিজের কাজে নিজেই আশ্চর্য হলো। আজকে সকাল সকাল কেন জাঙ্কুকের কথা তার মনে পড়লো? সে ভাববে না ওই মানুষটার কথা। মাকে দিব্যি কেটেছে তে, জাঙ্কুকের কথা ভাববে না সে। এমনকি ছোটবেলার ওই খেলার ছলে বিয়েটা নিয়েও না। এটা সত্যিকারের বিয়ে হলে জীবন জাঙ্কুক তার খোঁজ নিত। 12 বছরে একবার হলেও দেশে ফিরত, বরের অধিকার নিয়ে তের সামনে দাঁড়াতো। কিন্তু সে তেমন কিছুই করেনি। বছরে একবার বাবার ফোনে ফোন দিয়ে বেঁচে থাকাটা জানান দেয়। তের জীবনে এই অবধি মানুষটার অস্তিত্ব। হঠাৎই তের সরল মনে একটি প্রশ্নের তীব্র খোঁচা লাগলো। আচ্ছা, জীবন জাঙ্কুক কি বিদেশে বিয়ে করেছে? এই জন্যই কি দেশে আসতে চায় না? পুরুষটা কেমন হয়েছে দেখতে? তে জাঙ্কুকের কথা ভাবতেই কেন জানি স্বপ্নের সেই যুবকের কথা তার মাথায় আসে। তার স্বপ্নে দেখা সেই যুবক আর জাঙ্কুক কি একই লোক? তে জানে না। তবে তার কল্পপুরুষের জায়গায় জাঙ্কুককে ভাবতে তের বেশ ভালো লাগে।
ছাদে বেতের চেয়ারে বসে আছে কিম নামজুন। ছেলেটা আজ 12 বছর যাবৎ তার বাবার থেকে দূরে। জাংকুকই তো তার একমাত্র ভালোবাসার ফসল। জাংকুককে সে বিদেশে পাঠিয়ে ভালো নেই, কিন্তু জাংকুক কি ভালো আছে? রাগের চোটে ছেলেটি তার সাথে ঠিকমতো কথাও বলে না। তবে আজকে জাংকুককে ফোন করবে কিম নামজুন। ফোনটি হাতে নিয়ে কল দিল জাংকুকের সেভ করা নাম্বারে। প্রথমবারেই কলটা রিসিভ করলো জাংকুক। গম্ভীর স্বরে শুধালো, হ্যালো। দীর্ঘশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে কিম নামজুন জিজ্ঞাসা করলেন, কেমন আছিস জাংকুক? যেমনটা থাকার জন্য দেশের বাইরে পাঠিয়েছিলেন ঠিক তেমনই আছি। ছেলে যে এমন তেরা উত্তর দেবে তা ভালো করেই জানে কিম নামজুন। বনিতা না করে তিনি বললেন, তের বিয়ে ঠিক করেছে জিন। খবরটা তোমাকে জানানোর প্রয়োজন বোধ হলো। আচমকা গলার সুর বদলালো জাংকুক। কাট কাট কণ্ঠে শোধালো সে, আপনার স্ত্রী একটু বেশি উঠছে কিম নামজুন। ওনাকে জানিয়ে দিন জিয়ন জাংকুককে যাতে দেশে আসতে বাধ্য না করে। উনি তোমার মা হয় জাংকুক, একটু তো সম্মান দাও। আমার কোনো মা নেই, একজনই ছিল, সে মরে গেছে। কিম নামজুনের বুক চিরে বেরিয়ে আসলো হতাশগ্রস্ত শ্বাস। ছেলেটা কাউকে পরোয়া করে না, এমন অদ্ভুত হলো কিভাবে? এনিথিং এলস? না। ফোন রেখে দিল জাংকুক। আশাহত হয়ে বেতের সোফাটায় পিঠ এলিয়ে দিলেন কিম নামজুন। তিনি ভেবেছিলেন এক জীবনের ছেলেটাকে কিছু দিতে পারেনি। মা হারানোর পর অনাদরে অবহেলায় ছেলেটি বড় হয়েছিল। সর্বশেষ 18 বছর হতেই তেকে চেয়েছিল। তখনও তিনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। এখন তের বয়স বেড়েছে, আগেরকার মতো আর ছোট নেই। তাই এইবার বিয়ের কথা ভাবাই যায়। সেই বিষয়ে ভেবেই ছেলেকে ফোন দিয়েছিলেন তের বিয়ের কথা জানাতে। ভেবেছিলেন তের কথা শুনে কিছুটা নরম হবে জাংকুক, এমন দেশে ফিরতে রাজি হবে। কিন্তু তার কথায় তেমন কিছুই মনে হলো না কিম নামজুনের। দক্ষ হাতে পাঞ্চিং ব্যাগটাতে একের পর এক ঘুষি মেরে যাচ্ছে জাংকুক। রাগে তার কপালের মাঝ বরাবর সব রগগুলো নীল হয়ে আছে। শেষ পাঞ্চটা দিয়ে থামলো জাংকুক। পাঞ্চিং ব্যাগটা চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, A lot has happened. Enough is enough. This time you want or not, I will take you away, little girl. I thought you would fly in the open sky for a few days, but your mother can't bear it. তোমার ব্রেন ওয়াশ করা হচ্ছে, দেখাচ্ছি তোমার মাকে। বিয়ে করা খোঁচাচ্ছি তোমাকে বেবি। জাংকুকের হাতের গ্লোভস খুলে ছুঁড়ে মারলো মেঝেতে। কিছুক্ষণ আগে একটি পার্সেল এসেছে তের নামে। তে পার্সেলটি খুলে হাতে একটি ব্রেসলেট আর চিরকুট নিয়ে বসে আছে। ব্রেসলেটে খোদাই করে লেখা জিয়ন কিম তেইয়ং। তে অবাক হয়ে রইল। জিয়ন? জিয়ন তো জিয়ন জাংকুকের নাম, ওর নামের পাশে জিয়ন কি লাগালো? তে ভেবে পেল না। পরক্ষণেই চিরকুটটি খুলল। বিয়ে করছো লিটল গার্ল? তুমি ভেবেছো এত সহজে আমার থেকে মুক্তি পাবে? রিয়েলি? আমি ফিরছি বেবি গার্ল। 12 বছরের হিসেব তোলা আছে, এত কিছু বাকি রেখে বিয়ের পিড়িতে উঠবে? নো নো নো, ইতি ইয়োর ডেস্টিনি। চিঠিটা জুড়ে হুমকির বাক্য ছিল নাকি অধিকার বোধ ঠিক বুঝলো না তে। তবে চিঠিটার মাধ্যমে অপর প্রান্তের ব্যক্তিটি খুব জোরালোভাবে নিজের অস্তিত্ব জানান দিতে চাইলো মনে হলো তার। চিঠিটা রেখে আবারও ব্যাসলাইটের দিকে চাইলো তে। ব্যাসলাইটটা দেখে তে মনে হলো জাংকুক এই 12 বছর পর তাকে আবারও তার অস্তিত্ব কেন জানান দিচ্ছে? কি চাইছে সে? আদৌ কি থেকে আপন করে নেবে, নাকি এটা নিছকই তার সেই ছেলেবেলা ছেলে খেলার মতো? গভীর রাতে জাংকুক তার পার্সোনাল একটি কক্ষে একটি পুরনো বই থেকে মনে মনে কিছু একটি পড়ল। অতঃপর সামনে সাজিয়ে রাখা প্রয়োজনীয় সামগ্রীর মাঝ থেকে লাল রঙের মায়ার ধুলোর চিমটি পরিমাণ ধুলো নিয়ে সামনের ক্যানভাসে থাকা তের ছবিটার মেয়েদের উদরের অংশখানা ছুঁয়ে দিল জাংকুক। পরপর হাতখানা বাড়িয়ে চেপে ধরল তের কোমল ওষ্ঠজোড়ায়। ঘুমের ঘুরে নড়ে চড়ে উঠল তে। জাংকুক ফের মিনমিনিয়ে উচ্চারণ করলো কিছু শব্দ। সামনের অগ্নিকুণ্ডে ছুড়ে দিল কিছু ধুলো। আচমকা ধরফরিয়ে বিছানায় উঠে বসলো তে। অস্তিত্বে আড়ষ্ট হয়ে হাত বাড়িয়ে বেড সাইডের টেবিল থেকে ল্যাম্পটি জ্বালালো। ভয়ার্থক চোখে পরখ করলো পুরো রুম। কেউ নেই,
কেউ না, কিন্তু তের মনে হলো কেউ তাকে ছুঁয়েছে। সেই স্পর্শটা নিছক স্বপ্ন বা ঘোর কিছুই না, বরং সে কেউ একজনের শক্ত উপস্থিতি টের পেয়েছিল পাশে, যার হাতের উষ্ণ স্পর্শ এখনো মেখে আছে তের শরীরে। ক্লাস থেকে এক ঢোক পানি পান করলো তে, পাশ থেকে ফোনটা নিয়ে সময় দেখলো। রাত 2টো। প্রায় সময় তার সাথে এরকম হয়। প্রায় রাতেই সে অনুভব করে কারো গভীর স্পর্শ। জাঙ্কুক যেন সেই ইউএসএ বসেই তের গতিবিধি লক্ষ্য করছে। ফিচেল কণ্ঠে শোধালো, মাই লিটল ওয়াইফ, লাভ ইউ সো মাচ বেবি। এত শব্দ তোমারই জন্য মাই ওয়াইফ। এইবার দেখার পালা আমার সামনে তোমার মায়ের কান পড়া কতটা টিকে। তোমাকে অনেক ভালোবাসা দেওয়া বাকি। আর মাত্র কিছুদিন সোনা, তারপরে তোমাকে পুরোপুরি নিজে করে নেব লিটল গার্ল। জাঙ্কুক ইউএসএ একজন বড় মাপের মাফিয়া কিং। তার এই মাফিয়া জগতের পজিশন ধরে রাখার জন্যই সে ব্ল্যাক ম্যাজিকে সিদ্ধ হয়েছে। আর এই ব্ল্যাক ম্যাজিকের দরুনই তের মনে এখনো তার ছাপ ফেলে রাখতে সক্ষম হয়েছে, যেটা তার কাজ এবং আসক্তির ক্ষেত্রে কাজে লেগেছে। কেটে গেছে বেশ কিছুদিন। তে আর ইয়োনোর বিয়ের বাকি আর 2 দিন। যত বিয়ে এগোচ্ছে তের মনে সংশয় যেন আরো বেড়ে চলছে। কেমন উতাল পাতাল লাগছে সবকিছু। সে কি জাঙ্কুকের জন্য নাকি সে ছায়া মানবের জন্য তাতে জানে না। কালকে তের হলুদ সন্ধ্যা, পরশু বিয়ে। তের মনে খচখচানি হয়েই চলছে। জাঙ্কুক কি আসবে নাকি আসবে না। তের খুব ক্লোজ ফ্রেন্ড জিমিন। জিমিনের সকালে আসার কথা থাকলেও এখনো কোনো নামগন্ধ নেই। হলুদের অনুষ্ঠান শুরু হতে চললো প্রায়, কিন্তু জিমিনের কোনো খবর নেই। তে একটু মন খারাপ করলো। হঠাৎই দেখলো হন্তদন্ত হয়ে জিমিন আসছে। কেমন বিধ্বস্ত লাগছে তাকে। জিমিন এসেই জিমিনের ব্যাগ থেকে হলুদের একটি বাটি বের করে তের গালে লাগিয়ে দিল। তে আশ্চর্য হলো জিমিনের কাজকর্মে। এ কি, হলুদ তো এখানে আছে, তুই কেন লাগালি? আগে আমি তোকে হলুদ লাগাবো তাই লাগালাম। তে একটু অবাক হলো। এখনো ওর মা, শ্বশুরবাড়ির লোকজন সবাই বাকি, কিন্তু জিমিন কেন আগে ওকে হলুদ লাগালো? ব্যাপারটি বুঝলো না। স্বাভাবিকভাবে নিয়ে হাসি মুখে হলুদের অনুষ্ঠান শেষ করলো। সেদিন রাতেই জিমিন তেদের বাড়িতে থেকে গেল। কেমন যেন ব্যবহার করছে জিমিন। তে আশ্চর্য হলো। জিমিন তো এরকম করে না। কেমন যেন অস্থিরতা কাজ করছে জিমিনের মাঝে। জিমিন সবসময় তের সাথে চিপকে থাকছে, কারোর সাথে ফোনেও কথা বলতে দিচ্ছে না। সব সময় জিমিন তের সাথেই কথা বলছে। তে আর কিছু ভাবলো না। কালকে ওর বিয়ে, আজকে রাতটা ভালোভাবে কাটলেই হলো। রাতে প্রায় এখন সেই ছায়া মানব দেখা দিচ্ছে তের সাথে। সাথে তার সেই গভীর স্পর্শ তো আছে। তের পাশেই শুয়েছে জিমিন। জিমিনের মুখটা কেমন শুকিয়ে গেছে, ভয়ার্থক লাগছে ওকে। জিমিন মনে মনে ভেবে পাচ্ছে না কে তাকে কিডন্যাপ করে নিল। লোকটাকে কখনো দেখেও নি, চেনেও না, কিন্তু লোকটা কি চাইছে জিমিন আর তের থেকে? জিমিন যা যা করছে সব সেই লোকের নির্দেশেই করেছে, না হলে লোকটা তার পরিবারকে ধ্বংস করে দেবে এমনটাই বলেছে। জিমিনও বিশ্বাস করতে বাধ্য, কারণ যে ভয়ার্থক দৃশ্য সে দেখেছে চোখের সামনে সেটা মেনে নেওয়া যায় না। জিমিনকে বলেছে তের গায়ে সর্বপ্রথম ওই হলুদটি লাগাতে, তের বিয়ের শাড়ি নষ্ট করতে, আর তের গতিবিধি লক্ষ্য করে তাকে সেকেন্ডে সেকেন্ডে জানাতে। কিন্তু জিমিন পারবে তার পরিবারকে রক্ষা করতে? লোকটি কি চায়? তের খারাপ হবে না তো? জিমিনের খুব অপরাধবোধ কাজ করছে। সে তার পরিবারকে বাঁচাতে বেস্ট ফ্রেন্ডকে বলে দিচ্ছে না তো? তে আর ইউনো স্টেজে পাশাপাশি বসে আছে। তের পরনে জাঙ্কুকের মায়ের বিয়ের শাড়ি। পার্লারের মেয়েরা তেকে সাজানোর পর যখন বিয়ের শাড়িটা পরাতে যাবে, দেখে শাড়িটা বিচ্ছিরি ভাবে ছেঁড়া। তখন এমন একটা সময় নতুন করে শাড়ি কিনে আনাও সম্ভব না। তাই দিন বাধ্য হয়ে জাঙ্কুকের মায়ের বিয়ের শাড়িটা এনে তেকে দিয়েছিল। কারণ দিন আর নামজনের বিয়েটা তেমন ঘটা করে হয়নি বলে তার ভালো কোনো বিয়ের শাড়িও নেই। আর সেই শাড়ি পরেই তে আজকে বিয়ের আসরে বসেছে। সামনেই কাজী সাহেব বসে তার জরুরি কাজকর্ম শেষ করে নিচ্ছেন। কাবিননামায় কিছু লেখার পরে কাজী সাহেব ইওনোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কাবিন কত লিখবো বাবা? আমি জিয়ন জাংকুক সকল স্থাবর অস্থাবর সব সম্পত্তি সহ আমার জানটা লিখুন কাজী সাহেব।
সবার পেছন থেকে উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে বলা কারো কথাগুলো কানে পৌঁছাতেই চমকে উঠল উপস্থিত সকলে। মানুষটাকে দেখার জন্য স্টেজ থেকে চোখ সরিয়ে পিছনে তাকালো গেস্টরা। ততক্ষণে ইউনুতে কিম নামজুন জিন সহ সবাই স্টেজে দাঁড়িয়ে পড়ল। ছেলের কণ্ঠ পেয়ে কেঁপে উঠল কিম নামজুন। তার জাংকুক সত্যি এসেছে। এত বছর পর তাহলে মেয়েটার টানে তার ছেলে ঘরে ফিরল। ছলছল চোখে সামনে তাকালো কিম নামজুন। জিন ভয়ার্থক চোখে তাকালেন তে আর কিম নামজুনের দিকে। এগিয়ে এসে মেয়ের হাত খপ করে ধরে মুঠোয় পড়ে নিল জিন। সাইড প্লিজ। জাংকুকের কথায় গেস্টটা সরে দাঁড়িয়ে জাংকুককে সামনে আসতে দিল। বড় বড় কদমে রাজকীয় ভঙ্গিমায় লাল কার্পেট মারিয়ে স্টেজে উঠে এলো জাংকুক। জাংকুকের প্রতিটা কদম অবাক চোখে পরখ করলো তে। পরপর তার মনে বেজে উঠল এই সেই লোক যাকে সে স্বপ্নে দেখে। আচ্ছা আলোয় দেখা সেই চেহারাটা যেন জাংকুকের চেহারার সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে কি সেই আবছা আলোর লোকটাই জাংকুক? চোখ বন্ধ করে নিল তে। অবাধ্য মনকে টেনে নিয়ে গেল সেই কল্পনায়। তার পায়ের নিচে মাটি কেঁপে উঠলো জাংকুককে দেখে। লম্বা গড়নের মানুষটা নরমাল শার্টের উপরে কালো ব্লেজার, হাতের কবজিতে দামি ব্র্যান্ডের একখানা ঘড়ি, চুলগুলো জেল দিয়ে ছেদ করা, তীরের মতো খাড়া না, ফর্সা গায়ের রং একদম বিদেশিদের মতো, বলিষ্ঠ দেহ জুড়ে অভিজাত্যের ছোঁয়া। যেন খুব দক্ষ হাতে মানুষটার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন উপরওয়ালা। তের মন গোপনে ভাবধারা হানা দিল। এই সেই জাংকুক, জিওন জাংকুক, যার নামের সাথে 12 বছর আগে চকলেটের বিনিময়ে তার নাম জুড়তে চেয়েছিল মানুষটা। কিম তেইয়ং তের নামের সাথে জিওন কিম তেইয়ং জুড়ে দিয়েছিল। জাংকুক স্টেজে উঠে ডিরেক্ট তাকালো তের চোখের দিকে। জাংকুক তাকাতেই চোখাচোখি হলো দুজনে। এক দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে থাকলো জাংকুক। জাংকুকের এমন সরু দৃষ্টি দেখে চোখ নামিয়ে নিল তে। তার এতটা সাহস নেই, থাকলে চোখের তৃষ্ণা মিটিয়ে নিত সুন্দর মানবটিকে দেখে। জাংকুক মুগ্ধ চোখে চেয়ে রইল তার লিটল গালের দিকে। পা থেকে মাথা অবধি দেখলো তার মায়ের শাড়িতে কি সুন্দর লাগছে তার লিটল গার্লকে। ইউনুকে ডিঙিয়ে তের পাশে এসে দাঁড়ালো জাংকুক। জাংকুককে তের পাশে দাঁড়াতে দেখে টনক নড়ল ইউনু। এতক্ষণে আগন্তুকের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হলেও এবার মূল ঘটনা জানতে ইচ্ছুক দৃষ্টিতে সবাই তাকালো। জাংকুকের বাহু খামছে ধরে শক্ত কণ্ঠে ইউনু শুধালো, কে আপনি? আর আমার ওয়াইফের পাশে এসে দাঁড়ালেন কোন সাহসে? ইউনুর কথায় সহসা ঠোঁট কামড়ে হাসলো জাংকুক। ইউনুর ধরে রাখা হাত নিজের হাতের জায়গাটায় একবার তাকিয়ে বলল সে, হু দ্য হেল আর ইউ? বাংলা বুঝতে পারেন না? আই অ্যাম ইউনু, তের উড-বি হাজবেন্ড। আমি লিটল গার্লের লিগ্যাল হাজবেন্ড। ফাজলামো করছেন? বিশ্বাস করি না এসব ফালতু কথা। বিয়েতে বাগড়া দেওয়ার ইচ্ছে হলে আপনি আসতে পারেন। ইউনুর কথায় বিস্তর হাসলো জাংকুক। তে স্নিগ্ধ নয়নে তাকিয়ে তাকিয়ে দেখলো জাংকুকের হাসিটা। হাত বাড়িয়ে তের বাম হাতটা নিজের মুঠোয় নিয়ে মনে মনে কিছু একটা পাঠ করলো জাংকুক। পরপর তের চোখের দিকে তাকিয়ে হালকা করে ফু দিল সে। ডোন্ট বিলিভ মাই ওয়ার্ড? ওকে, নো প্রবলেম। লিটল গার্ল, ইউ টেল মি, হোয়াট ডু আই ডু টু ইউ? জাংকুক আমার বর, সম্মোহিতের মতো বলল তে। তের কথায় ফিচেল হাসি দেখা গেল জাংকুকের অধর জুড়ে। পিছিয়ে গেল তেকে নিয়ে সোফায় আইসি ভঙ্গিতে বসলো। তার আর কোনো চিন্তা নেই, বাকিটা লিটল গার্লই সামলে নেবে, পরেরটা সে সামলাবে শান্তিতে। তের এক কথায় মুহূর্তে কোলাহল শুরু হলো গোটা বাগান জুড়ে। জিন কিম নামজুনের মুখের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারলেন না। তিনি এগিয়ে গেলেন তের পাশে, হাত টেনে তেকে উঠাতে নিলে মায়ের হাত ছাড়িয়ে নিল তে। তে, উঠে আয়। মায়ের কথায় যন্ত্রের পুতুলের ন্যায় জাংকুকের দিকে তাকালো তে। তেকে তাকাতে দেখে জাংকুক তৃণকণ্ঠে শুধালো, লিটল গার্ল, তুমি এক পাও নড়বে না? তেতে উঠলো জিন। ছেলেটা এবার বড্ড বেশি করছে। গলায় কাঠিন্য এনে জিন বললেন, তে, তোকে উঠতে বলছি। জাংকুক আর জিনের কথায় ঘাবড়ে গেল তে। ভয়ার্থক চোখে সে ফের তাকালো জাংকুকের দিকে। মৃদু হাসলো জাংকুক। তের থুতনি ধরে কপালে চুমু খেয়ে সে বলল, আমাকে ভালোবাসো প্রিন্সেস? উপর নিচ মাথা নাড়ল তে, যার মানে হ্যাঁ। তৃপ্তির হাসি হাসলো জাংকুক। 12 বছর কষ্ট পেয়েছে মেয়েটার জন্য, এইবার আর
কেউ তাদের আলাদা করতে পারবে না। সে হিসেব করেই আটঘাট বেঁধে ময়দানে নেমেছে জাঙ্কুক। তে হাত জোড়া মুষ্টি পুরে নিঃস্বার্থক চোখে তাকালো জাঙ্কুক। বাম চোখ টিপ্পনি কেটে সে বলল, মুখে বলো সুইটহার্ট, কেউ কিছু বলবে না তোমায় প্রিন্সেস, আমি আছি। বাসি বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ। আমেরিকা যাবে আমার সাথে? যাব। তের কথা শুনে বুকে ব্যথা লাগলো ইয়োনোর। তার ভালোবাসা হঠাৎ একজন এসে কেড়ে নিয়ে যাবে, ইয়োনো বেঁচে থাকতে তা হতে দেবে না। তে কি বলছো এসব? আঙ্কেল আপনি কিছু বলুন, আমার কিন্তু আর ভালো লাগছে না। কিম নামজনের দিকে তাকিয়ে ইয়োনো বলল। ইয়োনোর কথায় কিম নামজন এগিয়ে এলেন। জাঙ্কুকের দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করলেন তিনি, তুমি কি চাইছো জাঙ্কুক? আমার ওয়াইফকে। জাঙ্কুকের কথা শেষ হতেই তীক্ষ্ণ কণ্ঠে জিন প্রশ্ন করলেন, কে তোমার ওয়াইফ হলো কিভাবে? পকেট থেকে রং চটে যাওয়া একটি নীল কাগজ বের করলো জাঙ্কুক। 4 ভাঁজের কাগজটা মেলে ধরলো সবার সামনে। ইয়োনো কাগজটা এক প্রকার কেড়ে নিল জাঙ্কুকের হাত থেকে। চোয়াল শক্ত করে কাগজের চোখ বুলালো ইয়োনো। বরের জায়গায় গুটি গুটি ইংরেজি অক্ষরে জিয়ন জাঙ্কুক লেখা, কোণের জায়গায় আঁকাবাঁকা হাতে লেখা কিম তেয়ং তে। নামগুলো দেখে নিয়ে গেল ইয়োনোর চেহারা। জাঙ্কুক হাত বাড়িয়ে কাবিননামাটা নিয়ে নিল ইয়োনোর হাত থেকে। বাঁকা কণ্ঠে শুধালো সে, আর কোনো ডাউট আছে মিস্টার ইয়োনো? জাঙ্কুকের কথায় কোনো উত্তর দিল না ইয়োনো। জিনের সামনে এসে দাঁড়ালো সে। এসব কি আন্টি? তের যদি আগেই বিয়ে হয়ে থাকে তাহলে এসবের কি কোনো দরকার ছিল? এই সব কিছু মিথ্যে। তের বাবা তুমি কিছু বলো, থামাও তোমার ছেলেকে। ছেলে মানে? উপস্থিত গেস্টদের মধ্যে যেন একটি বিস্ফোরণ ফুটলো। সবাই কানাঘুষা শুরু করে দিল। কিম নামজুনের আগের একটি ছেলে আছে, এই কথাটি খুব কাছের লোক ছাড়া আর কেউ তেমন একটি জানে না। জিন কাচুমাচু মুখে কিম নামজুনের দিকে তাকিয়ে আছেন। মুখ ফসকে কি বলে ফেললেন তিনি। এতক্ষণ তাও মান সম্মান যা ছিল, এখন তো তাও গেল। ছেলেটা হঠাৎ বিদেশ থেকে ফিরে এসে যে এমন গন্ডগোল পাকাবে তা জানলে এত বড় অনুষ্ঠানের আয়োজন করতেন না তিনি। তার সাথে জিন এটাও মাথায় এলো না তের এমন পরিবর্তনের কারণ। তে ভয় পেয়ে বর স্বীকার করে নেওয়ার মেয়ে নয়। তাহলে কি সত্যি মেয়েটা জাঙ্কুককে ভালোবাসে? মুহূর্তেই মাথা থেকে বাজে চিন্তাগুলো ঝেড়ে ফেলতে চাইলেন জিন। এসব হতে পারে না, প্লিজ কেউ তো কিছু বলুন। বেশ হ্যাঁ, দয়া করে মুখ খুলুন, এত হেয়ালিপনা ভালো লাগছে না। ইয়োনোর বাবার কথায় বিচক্ষণ চোখে তে আর জাঙ্কুকের দিকে তাকালো কিম নামজুন। তিনি জাঙ্কুককে শর্ত দিয়েছিলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর তে যদি জাঙ্কুককে চায় তাহলে তিনি নিজে তেকে জাঙ্কুকের হাতে তুলে দেবে। ছেলে মেয়ে দুটো একসাথে খুব খুশি থাকুক, এটাই তিনি চান। তিনি কিছুই দিতে পারেননি জাঙ্কুককে। থমকে দীর্ণ কণ্ঠে স্বীকার করলেন কিম নামজুন, হ্যাঁ জাঙ্কুক আমার ছেলে। আচ্ছা তাহলে তো তে ওনার বোন হবে, তবে বিয়ের কথা আসছে কোথা থেকে? ইউনো ঠিক বলছে বেয়াই সাহেব, শুরু থেকেই তো সব ঠিক ছিল। তাহলে এখন এসব কি শুনছি? আমার একমাত্র ছেলের বিয়েতে নিশ্চয়ই আমাদের এসব কাম্য নয়। তে আর জাঙ্কুকের বৈবাহিক সম্পর্ক হালাল হবে। কিম নামজুনের কথায় আটকে উঠলেন জিন। অবাক কণ্ঠে তিনি কিম নামজুনের উদ্দেশ্যে শুধালেন, বৈবাহিক সম্পর্ক হালাল মানে কি বলতে চাইছো নামজুন? এই বিয়ে তুমি মেনে নিতে চাইছো? তোমার ছেলে অন্যায় আবদার তুমি গ্রহণ করছো? হালাল সম্পর্ক অস্বীকার করা মানেই হয় না, এটা তো কথা ছিল না নামজুন। এখন এইভাবে এইসব কথার কোনো মানেই হয় না। ওনাদের কথার মাঝে সামনের দিকে তাকিয়ে দু আঙ্গুলের তুড়ি বাজানো জাঙ্কুক। এট দা এভরিওয়ান, আপনারা দয়া করে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে পারেন, না খেলেও সমস্যা নেই। আর নাটকের অবশিষ্ট নেই। জিয়ন জাঙ্কুক বেশি মানুষ পছন্দ করে না, আপনারা আসতে পারেন। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো অপমান বোধ করলো গেস্টরা। একে একে সবাই চলে যেতে শুরু করলো। হতাশ হলো কিম নামজুন, গিয়ে সোফায় বসে পড়লেন। ওনার আর কিছু বলার নেই। গেস্টরা বেরিয়ে যেতে সোজা হয়ে বসলেন জাঙ্কুক। শরীর থেকে কালো ব্লেজারটা খুলে নিল সে। সাদা সাথে স্লিপগুলো ভাঁজ করে নিল কোণই অবধি। মাথার চুলগুলো ঠিক করে ঘাড় বাঁকিয়ে পাশে বসা তের দিকে সরু চোখে পরখ করলো জাঙ্কুক। মাথার লাল ওড়নাটা খুলে তের শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দিল। জাঙ্কুকের প্রতিটা কাজ শান্ত চোখে চাইল তে, টু শব্দ করলো না। এই পেজটা বাদ দিয়ে দিন কাজী সাহেব, নতুন করে লিখুন সবটা, আমি বলছি। নীরব দর্শকের মতো সবাই চেয়ে রইল তে আর জাঙ্কুকের দিকে। বিয়েটা কাজী সাহেব নতুন করে দিয়ে দিলেন তেকুকে। ইউনোরা চলে গিয়েছে। জিন
অবাক চোখে তাকিয়ে আছেন তের দিকে। সন্ধ্যা 7টা, জীবন বাড়িতে নীরবতা। জাঙ্কুক বাসায় নেই, সে বিয়ের পরপরই কোথায় যেন বেরিয়েছে। তে তার নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তের ঘোর কেটেছে অনেক আগেই। জিন তের রুমে এসে ব্যালকনিতে গিয়ে সজোরে একটি থাপ্পড় বসালো তের গালে। রক্ত চক্ষু নিয়ে রাগী কণ্ঠে শুধালো, লজ্জা হচ্ছে না তোমার নিজের সৎ ভাইকে বিয়ে করতে? তে নিজের গালে হাত রেখে মায়ের দিকে অবাক চোখে তাকালো। মুহূর্তেই পানিতে টইটম্বর হয়ে উঠল তার কাজল কালো আখি জোড়া। ধরা গলায় তে জিনকে বলল, আম্মু, যেই বেহায়া মুখে সৎ ভাইয়ের নামে কবুল বলেছো, ওই মুখে আমাকে একদম মা ডাকতে যাচ্ছি। ওনার সাথে আমার আগেই বিয়ে হয়েছিল আম্মু, তুমি অস্বীকার করলেও আমি করতে পারবো না। মুখে খুব কথা ফুটেছে, সৎ ভাইয়ের সাথে এক বিছানায় শুতে তোমার লজ্জা করবে না তে? আমার তো ভাবতেই গা ঘিন ঘিন করছে। ছি আম্মু, আমি তোমার মেয়ে হই। কাল তোমার বাবাকে উকিল ডাকতে বলবো, তুমি ডিভোর্স দেবে জাঙ্কুককে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। নিজের মতামত জানি গটগট পাই চলে গেলেন জিন। তের মুখ থেকে আর কোনো কথা শোনার ইচ্ছে নেই ওনার। ঝাপসা চোখে ফুপিয়ে উঠল তে। ফের ধীর পায়ে নিজের রুমে এসে দরজা ভিজিয়ে বিছানায় বসে পড়ল সে। মনের দোটানায় মাথা ব্যথা করছে তার। একবার মনে হচ্ছে জাঙ্কুকের সাথে তার বিয়েটা হওয়া স্বাভাবিক, তো পরক্ষণে মাথায় হানা দিচ্ছে সমাজের চিন্তার কথা। সমাজ কি বলবে? তার মাই তো কটাক্ষ করছে। কি করবে তে? জীবন বাড়ির দরজায় এসে থামলো জাঙ্কুকের কালো গাড়িটা। গাড়ি থেকে বেরিয়ে ডিকি থেকে একটি বস্তা বের করলো সে। বস্তাটা পাশে রেখে পেছনের সিট থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বস্তা আর শপিং ব্যাগ দুটো হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো জাঙ্কুক। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছেন কিম নামজুন। তিনি মূলত জাঙ্কুকের ফেরারি অপেক্ষা করছিলেন। জাঙ্কুককে আসতে দেখে গভীর কণ্ঠে তাকে ডাক দিলেন কিম নামজুন। দাঁড়াও জাঙ্কুক। বাবার ডাকে থামলো জাঙ্কুক। ঘাড় বাঁকিয়ে তাকালো কিম নামজুনের দিকে। জাঙ্কুককে থামতে দেখে সোফা থেকে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালেন নামজুন। নামজুনকে নিজের সামনে দাঁড়াতে দেখে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কিছু বলবে? হ্যাঁ, তাহলে পরে শুনবো, আপাতত আমার অনেক কাজ আছে। দেশে আসবে যে, বলনি কেন? বললে কি আমার জন্য হানিমুন সুইট বুক করে রাখতে নাকি? লজ্জায় আমতা আমতা করে উঠলেন নামজুন। এত বড় ছেলের মুখে এসব কথা শুনে কোনো বাবাই সহজ থাকতে পারে না। থ মেরে নামজুন বললেন, নির্লজ্জের মতো বাবাকে কি সব বলছো? সরি বাট নট সরি, আমি এভাবেই কথা বলি। আর আমি দুদিন আগেই বাংলাদেশে এসেছি। এটা জানলে তোমার সো কল্ড বউ কি যা কি করতো আল্লাহই জানে, তাই বলিনি। সবকিছু আমার প্ল্যান অনুযায়ী হয়েছে। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে ফের শুধালো, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে বাবা, তোমাকে আমার একটা কিস দেওয়া বাকি। আফটার অল লিটল প্রিন্সেসের বিয়ের খবরটা তো তুমিই দিয়েছো। জাঙ্কুকের কথায় আর নিজেকে সামলাতে পারলেন না নামজুন। শব্দ করে নির্লজ্জ বলে উঠলেন। জাঙ্কুক বাবার কথা শুনেও না শোনার ভান করে উপরে চলে এলো। নিজের রুমে এসে তেকে না দেখে রাগ উঠে গেল জাঙ্কুকের। বের হওয়ার সময় মেয়েটাকে বসিয়েছিল তার রুমে, যাতে ফিরে এসে ওর চাঁদ মুখটা দেখতে পারে। কিন্তু প্ল্যান করেছিল কি আর হলোটা কি? শব্দ করে শ্বাস ছাড়লো জাঙ্কুক। ফুলের বস্তা আর শপিং ব্যাগগুলো বিছানায় রেখে শেষবার তেকে ওয়াশরুমে খুঁজলো, কিন্তু তে নেই সেখানেও। তেকে না দেখে বুঝলো তে তার ঘরে। ফের বিছানার পাশে এসে শপিং ব্যাগ হাতে বড় একটি চকলেট বের করলো জাঙ্কুক। তারপর চকলেটের দিকে তাকিয়ে ফিচেল হাসলো সে। তে ভেজিয়ে রাখা দরজাটা ঠেলে রুমে প্রবেশ করলো জিয়ন জাঙ্কুক। রুমে এসে আবার দরজাটা বন্ধ করে দিল। চিৎকানি ক্ষীণ শব্দে দরজার দিকে তাকালো তে। সাদা শার্ট পরিহিত বলিষ্ঠ দেহের জাঙ্কুক শঠান দাঁড়িয়ে। তে ওভাবেই চেয়ে রইল জাঙ্কুকের দিকে কিছু সময়। তের মনে হলো জাঙ্কুককে দেখার জন্য সে কতকালের তৃষ্ণার্ত, যেই তৃষ্ণা মেটার নয়, বরং চোখের সামনে থাকলে তা বাড়ে দ্বিগুণ তিনগুণ। এই অবসেশন বহুগুণ বাড়ে। কেমন আছো সুইটহার্ট? জাঙ্কুকের আদরে কণ্ঠে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো তে। তারপর জড়ানো গলায় জবাব দিল, ভালো, আপনি? ফাইন। কথার ফাঁকে হাতের চকলেটটা সেন্টার টেবিলে ছুঁড়ে নির্দ্বিধায় তের কোলে জায়গা করে মাথা রেখে শুয়ে পড়লো জাঙ্কুক। তে কিছুটা ইতস্তত বোধ করলো।
কোল জুড়ে শুয়ে থাকা জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে আশপাশ ফিরল সে। জাঙ্কুক ঘুরে দু হাতে তের কোমর জড়িয়ে মুখ ডুবালো তার মেধীন উদরে। জাঙ্কুকের ছোঁয়ায় কেঁপে উঠল তে। আলতো হাতে সে খামচে ধরল জাঙ্কুকের চুল। প্রসন্ন হেসে নিজের হাতের বাঁধন শক্ত করলো জাঙ্কুক। মাথা দিয়ে তের পেটের উপর থেকে আঁচল সরিয়ে পেটে ছোট্ট কামড় বসায়। জাঙ্কুক শুধালো, তোমার শরীরের স্মেলটা খুব সুন্দর লিটল গার্ল, লাইক। জাঙ্কুকের অসমাপ্ত কথা শুনতে আগ্রহ নিয়ে শুধালো তে, কি? কোল থেকে মুখ তুলে সোজা হয়ে বসলো জাঙ্কুক। তের হাতটা টেনে নাকের সামনে নিয়ে গভীরভাবে শ্বাস নিল সে। ফের নিঃস্বার্থক কণ্ঠে বলল, লাইক মিঠাই, কুলফি, রসমালাই, বরফি। তে উত্তর দিল না, কেবল মুচকি হাসলো। জাঙ্কুক হাসি থামিয়ে চকলেটটার দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে তেকে প্রশ্ন করল, চকলেট খাবে সুইটহার্ট? নির্লিপ্ত যে তে প্রশ্ন করল, কি চকলেট এটা? বাঁকা হাসলো জাঙ্কুক। বিছানা থেকে নেমে চকলেটটা তুলে প্যাকেট খুলে এক টুকরো চকলেট ভেঙে নিজের মুখে নিয়ে বাকিটা তের হাতে ধরিয়ে দিয়ে শুধালো, অ্যাফ্রোডিসিয়াক। কৌতূহল নিয়ে চকলেটে কামড় বসালো তে। স্বাদ ভালো, খেতে খুব একটা মন্দ না। দেখে ফের আরেকটা কামড় খেলো সে। তেকে চকলেট খেতে দেখে বাঁকা হাসলো জাঙ্কুক। পিছিয়ে গিয়ে সোফায় বসলো সে। তে চকলেটটা অর্ধেকটা খেতে সোফা ছেড়ে উঠতে উঠতে জাঙ্কুক বলল, সো সি ইউ আফটার 1 hour সুইটহার্ট। চকলেটে কামড় বসিয়ে অবাক কণ্ঠে তে জিজ্ঞাসা করলো, 1 ঘন্টা পর? কিন্তু কেন? টু টেস্টিং সামথিং নিউ শাইনি লিটল গার্ল। রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তে চকলেটের বাকি অংশটুকু বেডসাইড টেবিলে রেখে দিল। বালিশটা ঠিক করে বেডের হার্ডবোর্ডের সাথে পিঠ এলিয়ে দিল সে। জাঙ্কুক বস্তা থেকে রজনীগন্ধা আর লাল গোলাপ বের করে ঘরটি সাজাতে লাগলো। যেহেতু তাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই তাদের জন্য কেউ বাসর ঘর সাজিয়ে রাখেনি। জাঙ্কুক চাইলে অন্য লোক দিয়ে তার বাসর ঘরটি সাজাতেই পারত, কিন্তু সে চেয়েছে তার আর তার লিটল গার্লের ভালোবাসা সে নিজের হাতে সাজাবে। ঘরটি সুন্দর করে সাজিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো জাঙ্কুক। শাওয়ার শেষ করে ট্রাউজার পরে উদম শরীরে তের রুমের সামনে এসে দাঁড়ালো জাঙ্কুক। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে স্থির করলো সে। অদ্ভুত অনুভূতি দোলাচলে কম্পনমান জাঙ্কুকের শরীর। দৃঢ় হাতে দরজা মেলে রুমে প্রবেশ করলো জাঙ্কুক। রুমটাতে ড্রিম লাইট জ্বলছে। তের কোনো সারা শব্দ নেই। কিঞ্চিত অবাক হলো সে। জাঙ্কুক দরজা থেকে সরতেই হঠাৎ কেউ আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো তার গলা। জাঙ্কুকের বুঝতে বাকি রইল না মানুষটা কি। আলতো হাতে নিজের বুকের সাথে চেপে ধরলো তেকে। রহস্যময় কণ্ঠে তেকে ডাকলো, লিটল গার্ল। জাঙ্কুক, আমি পাগল হয়ে যাব, আমাকে বাঁচান। আর ইউ রেডি সুইটহার্ট? বিকজ আই এম সো ব্যাড বয়। ইয়েস। জাঙ্কুক পাদা কোলে তুলে নিল তেকে। পা দিয়ে দরজাটা খুলে হাঁটা দিল নিজের রুমের দিকে। রুমে এসে আবার পা দিয়ে দরজা ঠেলে লক করে দিল জাঙ্কুক। আবছা আলোর মাঝে ধীর পায়ে এগিয়ে এসে ফুল ছড়ানো বিছানায় শুয়ে দিল তেকে। তেকে শুয়ে দিয়ে জাঙ্কুক ঝুঁকতেই তে বাম হাতে তার কাঁধ চেপে ধরল। পরপর মাথা উঠিয়ে নিজের অধর জোড়া পুড়ে নিল জাঙ্কুকের অধর পানে। আলতোভাবে ছোট ছোট কামড় বসিয়ে ধীরে ধীরে দুজনেই কামড় বসালো একে অপরের ওষ্ঠে। জাঙ্কুক নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল তের উপর। সন্তর্পণে অধর থেকে তের জিহ্বায় নামলো সে। ছোট ছোট চুমুতে ভিজিয়ে তুলল তের সারা শরীর। জাঙ্কুকের মাতাল ছোঁয়াতে কম্পন জাগলো তের শরীর ও মনে। ওষ্ঠ এগিয়ে জাঙ্কুকের কানের পাশে কামড় বসালো। হাতের নখগুলো দিয়ে আঁচড় কাটতে লাগলো জাঙ্কুকের প্রশস্ত পেট জুড়ে। মুখ তুলে তের মুখশ্রীখানা পরখ করলো জাঙ্কুক। ততক্ষণে তের বুকের উপর থেকে শাড়ির আঁচড় সরে গেছে। বেনারসি শাড়িখানা ঠাই হয়েছে মেঝেতে। লজ্জা আর অদ্ভুত অনুভূতিতে চোখ খিচে বন্ধ করে রইল তে। জাঙ্কুকের উন্মাদনা বাড়তে তাকে সামলাতে হিমশিম খেল তে। কম্পিত গলায় শুধালো, জাঙ্কুক স্লো। জাঙ্কুক মুহাচ্ছানের ন্যায় আওড়ালো, নো সুইটহার্ট, ইটস মাই টাইম, একটু সহ্য করে নাও, নেক্সট টাইম স্লো।
Watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it. Watch it, turn it, leave it, stop, format it. How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy said it hot. I'm the one who's hot, doing something unholy. He's something watching. জাঙ্কুকের অসহ্য তাণ্ডবে ক্লান্ত হয়ে তে জাঙ্কুকের বুকে ঘুমিয়ে পড়ল। আর জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলল, লিটল গার্ল, ইউ আর অনলি মাইন, ইউ আর মাই আনহেলদি অবসেস। যখন তোমাকে ভালোবেসেছি তখন তুমি 8 বছরের ছিলে, তোমার মধ্যে কোনো যৌবনের ধারণা ছিল না, বাট এখন তুমি পরিপূর্ণ নারী। তোমাকে পাওয়ার জন্য আমি পৃথিবী ধ্বংস করতে পারি। তোমাকে বিয়ে করার 2 দিন আগে আমি বাংলাদেশে এসেছি। তুমি আমার নামে হলুদ ছুঁয়েছো, তোমার হাতে আমার নামের মেহেদি উঠেছে। লিটল গার্ল, তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না, কারণ আই অবসেসড ইউ। সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আর গল্পের কিছু কাহিনী আমি তোমাদের ক্লিয়ার করে দেই, তা হচ্ছে জাঙ্কুক আসলে ব্ল্যাক ম্যাজিক জানতো, আর এই জন্য তে যাতে জাঙ্কুককে ভুলে না যায় তাই ওর 18 বছরের পর থেকে ওকে যে লকেটটা দিয়েছিল জাঙ্কুকে পাঠিয়েছিল। জাঙ্কুক ওই লকেটের মাধ্যমে ওকে আসলে ব্ল্যাক ম্যাজিক করে ওর দিকে আকৃষ্ট করতো। আর ছায়া মানবের বিষয়টা তো বুঝছেই হয়তো, ছায়া মানব হয়ে ওকে ওর দিকে আকৃষ্ট করত। আর বিয়ের 2 দিন আগেও বাংলাদেশে এসে জিমিনকে কিডন্যাপ করে জিমিনকে দিয়ে সবকিছু করিয়েছে ভয় দেখিয়ে। আর শেষে যে চকলেটটা খাওয়ালো, ইউ নো চকলেটটা কি ছিল যাতে তে হট হয়ে গিয়েছিল। আসলে জাঙ্কুক ভিলেন এখানে, ঠিক আছে? ও নায়কের মতো করে অনেক কিছু নিতে পারতো, কিন্তু ও তো ভিলেন, ও তো সবকিছু সহজে করবে না, তাই সবকিছু ও নিজে আদায় করে নিয়েছে, পেট থেকে ও আদায় করে নিয়েছে। হয়তোবা চকলেটটা যদি ও না খাওয়াতো তে আজকে হয়তোবা ওর হতো না, বা তের সাথে ও ইন্টিমেট হতে পারতো না। আর ওর সাথে তের ইন্টিমেটটা খুব জরুরি ছিল, কারণ যেহেতু তের মা এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই জাঙ্কুক এই নটি কাজটি করেছে। সো তো গল্পটি এখানেই শেষ, কিন্তু তোমরা চাইলে এটা সিজন 2 আসতে পারে। সিজন 2 দেখতে হলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।